এবার বলি কোণ, তাই না? দুইটা রশ্মি যখন কোনো এক সময়ে একটি বিন্দুতে মিলিত হয়ে যায়, দুইটা রশ্মি, কয়টা রশ্মি? দুইটা রশ্মি যখন একটি বিন্দুতে মিলিত হয়ে যায় তখন এর ভিতরে যে অংশটা পাওয়া যায় সেটিকে বলবো আমরা কোণ। আবার বাইরেও একটি কোণ উৎপন্ন হয়, এটা আমরা একটু পরে বলতেছি। এই যে এখানে এটা একটা রশ্মি ওপি, আর সরি ওপি একটি রশ্মি আর ওকিউ আরেকটি রশ্মি। আমি যখন এই দুইটা রশ্মির এই বিন্দুতে মিলিত হচ্ছে, আমরা যখন মিলিত করছি তখন এই যে এই জায়গাতে আমরা মিলন ঘটাইলাম, এই জায়গাতে এইখানে যে মিলিত হইল এইটি হচ্ছে একটি কোণ। আর যেখানে মিলিত হচ্ছে এটাকে সাধারণ বিন্দু বলা হয়। কি বিন্দু বলা হয়? সাধারণ বিন্দু, বা হ্যাঁ সাধারণ বিন্দু, যাই বলি না কারণ সাধারণ বিন্দু বলা হয়। বা আর রশ্মির এটাকে বলবো প্রান্ত বিন্দু, তাই না? বা এই কোণের এটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। কোণ যদি বলি তাহলে শীর্ষবিন্দু, আর যদি রশ্মি যদি বলি তাহলে সাধারণ বিন্দু। কারণ এই রশ্মিটাও এখানে এসে মিলিত হয়েছে, এই রশ্মিটাও এখানে, মানে দুইটা রশ্মির বিন্দু একই বিন্দু, তার মানে এটা সাধারণ বিন্দু। তার মানে এখানে বুঝলাম আমরা, আমি আপনাদেরকে একটু বলে নিই যে আমি একেবারে বেসিক থেকে কথা বলছি। আপনি এখন যদি এই ক্লাসটা এখন না দেখেন তাহলে পরে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। কারণ এই ক্লাস শেষেই আমরা পরবর্তীতে চতুর্ভুজের ক্লাস নিব। চতুর্ভুজ শেষ হয়ে গেলে আমরা বৃত্ত, তারপরে ঘনবস্তু থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। এই কারণে এই বিষয়গুলো আমাকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আমি এখান থেকে কয়েকটি বিষয় জানলাম। একটা হচ্ছে যে দুইটা রশ্মি যখন কোনো বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে সাধারণ বিন্দু অথবা প্রান্ত বিন্দু অথবা শীর্ষবিন্দু, যাই বলি না কেন, কোণ উৎপন্ন হলে সেখানে কি বলবো। এবং এখানে কোণ উৎপন্ন হওয়ার শর্ত হচ্ছে যে দুইটা রশ্মি অবশ্যই একই বরাবর চলবে না, অর্থাৎ একই হাতে একসাথে মিলে যাবে না, তখন একটি কোণ উৎপন্ন হয়।